আগামী 14 তারিখ ভোর 4টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তার বিশ্বকাপ মিশন শুরু করবে। স্কোয়াড ঘোষণার পর থেকে নেইমারের ফিটনেস ইস্যু, জও পেদ্রো না থাকা, মিডফিল্ডে পর্যাপ্ত ব্যাকআপের অভাব এবং ফুলব্যাক পজিশনে কিছুটা দুর্বলতা, এই স্কোয়াড অনেক বেশি সমালোচনার মুখোমুখি হয়েছে। কার্লো আনচেলত্তি নিজেই বলেছেন তার এই স্কোয়াডটা পারফেক্ট না। তো চলুন দেখার চেষ্টা করি কেমন হয়েছে তার এই 26 সদস্যের স্কোয়াড। গোলকিপিং পজিশন থেকে যদি শুরু করি, এখানে আমরা বরাবরের মতো দেখব অ্যালিসন অথবা এডারসন থেকে। তারা সময়ের অন্যতম সেরা গোলকিপার। তাদের বল পেলিং অ্যাবিলিটি বলুন, শর্ট স্টপিং অথবা ওয়ান অন সিচুয়েশনে তারা সময়ের অন্যতম সেরা। কিন্তু আক্ষেপের জায়গাও আছে। গত কাতার বিশ্বকাপে আমরা ক্রোয়েশিয়ার সাথে এবং 24 কোপা আমেরিকাতে উরুগুয়ের সাথে পেনাল্টি শুটআউটে বাদ পড়েছি। তাই একজন পেনাল্টি স্পেশালিস্ট যদি দলে থাকতো, সেটা দলের জন্য অনেক বেশি ভালো হতো। ব্রাজিলের এই স্কোয়াডের অন্যতম শক্তির জায়গা হচ্ছে তাদের সেন্ট্রাল ব্যাক। এখানে মার্কুইনেস এবং গ্যাব্রিয়েল হতে পারে এই বিশ্বকাপের অন্যতম সেরা জুটি। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে তারা একসাথে খুব বেশি ম্যাচ খেলে না। তবুও আমরা আশা করতে পারি গ্রুপ পর্বে 2-1টা ম্যাচ খেলে তারা তাদের নিজেদের মধ্যকার রসায়নটা গড়ে তুলবে। ফুলব্যাক পজিশনটা ব্রাজিলের অন্যতম দুর্বল জায়গা। এখানে আমরা বর্তমান সময়ের প্রথাগত উইংব্যাকদেরকে দেখতে পাবো না। ব্রাজিল এই জায়গাটাই কিছুটা পিছিয়ে। কিন্তু আমি মনে করি কার্লো আনচেলত্তি যে ধরনের ফুটবল খেলান, সেরকম কার্যকর ফুলব্যাক ব্রাজিল স্কোয়াডে আছে। আমরা যদি ইবানেজ এবং ডগলাস সান্তোসের প্রোফাইলটা দেখি, তাহলে তারা ডিফেন্সিভলি যথেষ্ট সলিড। এবং আমি মনে করি ওয়েসলি বাদ পড়ে যাওয়ার পরে তার জায়গায় ইবানেজ যদি স্টার্ট করে, তাহলে ব্রাজিলের ডিফেন্সিভ সলিডিটি আরো বাড়বে। ব্রাজিলের মিডফিল্ডের প্রাণভ্রমর হচ্ছে ক্যাসিমিরো। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম ক্যাসিমিরোর ক্যারিয়ার হয়তো শেষ, কিন্তু গত সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার ক্যারিয়ারের পুনর্জন্ম হয়েছে। এই সিজনে সে ম্যানচেস্টার ইউনাইটেডের শুধু ডিফেন্সিভলি যে অবদান রেখেছে তা না, তার অফেন্সিভ কোয়ালিটি এবং তার এরিয়াল ডমিনেন্স দিয়ে অনেক ম্যাচে গোল বের করে এনেছেন, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডকে এবার চ্যাম্পিয়ন্স লিগে থাকতে সহযোগিতা করেছে। তার পাশে থাকবেন ব্রুনো গিমারেস। কার্লো আনচেলত্তি যখন থেকে দায়িত্ব নিয়েছে, সব থেকে কনসিস্টেন্ট প্লেয়ার হচ্ছে এই ব্রুনো গিমারেস। যদিও এই সিজনে সে কিছুটা ইনজুরিতে পড়েছিল এবং তার ফর্ম কিছুটা অন অফ গেছে, কিন্তু তারপরেও আমরা তার উপরে ভরসা রাখতে পারি। এছাড়া নেইমার যেহেতু এখনো পুরোপুরি ফিট না, আমাদেরকে ভরসা রাখতে হবে পাকুয়েতার উপর। এই প্লেয়ারটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, যদিও ফর্মে থাকলে তার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে, কিন্তু তাকে আমার অনেকটা বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের মতো মনে হয়। একটা ম্যাচ ভালো খেললে কয়েকটা ম্যাচ অফ ফর্মে চলে যায়। এই ধরনের প্লেয়াররা টুর্নামেন্টে দলের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। তবে মিডফিল্ডে যেসব ব্যাকআপ আছে তাদের নিয়ে আমি খুশি। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, বিশেষ করে ফ্যাবিনোকে নিয়ে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে ক্যাসিমিরোর ব্যাকআপ হিসেবে ফ্যাবিনো সব থেকে কার্যকর। তিনি হয়তো বল প্রোগ্রেসিং এ অত বেশি কার্যকর না, কিন্তু তার ডিফেন্সিভ সলিডিটি এখনো বিদ্যমান। এবং তার সব থেকে বড় গুণ হচ্ছে সে মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক এমনকি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। এই ধরনের প্রোফাইলের প্লেয়ার দলে থাকলে দলের ভারসাম্য পারে। এর পাশাপাশি আরেকটা প্লেয়ারের কথা না বললে নাই, সেটা হচ্ছে দানিলো সান্তোস। এই প্লেয়ার খুব বেশি না 2-3টা ম্যাচ খেলেছে, কিন্তু এর মধ্যেই তিনি ব্রাজিল ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। তার এনার্জি, তার ড্রিবলিং এবং গোল করার যে ক্ষুধা, সেটা ব্রাজিলকে অনেক বেশি সহায়তা করবে এই টুর্নামেন্টে। আমি জানি না সে কতটুকু সুযোগ পাবে, কিন্তু যদি সে সুযোগ পায় তাহলে তার অনেক বেশি অবদান থাকবে ব্রাজিলের এই টুর্নামেন্টে। মিডফিল্ডের লাস্ট ইনক্লুশন হচ্ছে এডারসন। ওয়েসলি বাদ পড়ে যাওয়ার পর আনচেলত্তি একজন রাইট ব্যাককে না নিয়ে একজন মিডফিল্ডারকে নিয়েছেন, এবং সেটা আমার কাছে অনেক যুক্তিযুক্ত মনে হয়েছে, কারণ ব্রাজিলের মিডফিল্ডে অনেকটা ঘাটতি ছিল। কোনো মিডফিল্ডার যদি কার্যজনিত কারণে বা ইনজুরিতে পড়ে, তাহলে পর্যাপ্ত ব্যাকআপ ছিল না। এডারসন এমন একজন মিডফিল্ডার, সে যদি মিডফিল্ডে নামে তাহলে খেলায় অনেকটাই গতি আসবে, ব্রাজিলের মিডফিল্ড আরো অনেক বেশি এনার্জেটিক হয়ে যাবে। আক্রমণ ভাগ একই সাথে ব্রাজিলের শক্তি এবং সংখ্যার জায়গা, কারণ ভিনিসিয়াস এবং রাফিনা ক্লাবের জার্সিতে যতটা উজ্জ্বল, দেশের জার্সিতে তারা ততটাই নিষ্প্রভ। ভিনিসিয়াসের স্ট্যাট জাতীয় দলের হয়ে খুবই পোর। তবে আসার কথা হচ্ছে আনচেলত্তি আসার পর থেকে তার ফর্ম কিছুটা উন্নতি হচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো দেখলে আমরা বুঝতে পারি ভিনিসিয়াসের খেলায় আগের থেকে অনেক বেশি ইনভলভমেন্ট থাকতেছে, এমনকি সে প্রেসিং এ অংশ নিতেছে, যার ফলাফল আমরা ম্যাচে দেখতে পাচ্ছি।
রাফিনাকে অনেকটা আউট অফ পজিশন খেলানো হচ্ছে, যার ফলে তার থেকে এখনো আমরা বেস্ট আউটপুট পাচ্ছি না। কিন্তু আমি বিশ্বাস করি এই রাফিনা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলকে যদি বিশ্বকাপে ভালো করতে হয়, রাফিনার ভালো করার কোনো বিকল্প নাই। সে ফরওয়ার্ড লাইনের লিডার, তার মাধ্যমেই প্রেস শুরু হয় এবং সেট পিস থেকে শুরু করে আরো অনেক বিষয় আছে। একটা লিডারশিপ বিষয়ও আছে রাফিনার মধ্যে, যেটা ব্রাজিলকে আরো বেশি সাহায্য। এবার নেইমার প্রসঙ্গে বলি। নেইমারের দলে থাকায় একটা বাড়তি অ্যাডভান্টেজ। বড় ম্যাচে যখন খুব কঠিন পরিস্থিতি আসবে তখন এলিট মেন্টালিটির প্রয়োজন হয়, সেটা নেইমারের আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি সান্তোসের হয়ে তার লাস্ট কিছু ম্যাচ দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে নেইমার এই মুহূর্তে 90 মিনিট আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিটনেসে নাই। তার সেই এক্স ফ্যাক্টর, তার সেই ক্রিয়েটিভিটি এখনো আছে, কিন্তু তার সেই গতি এবং তার ফিটনেস সেই লেভেলে নাই। ফলে তার বল লুজ করার পসিবিলিটি আছে এবং সে যদি বারবার বল লুজ করে তাহলে ব্রাজিল ডিফেন্সিভ ফরমেশনে অনেকটাই ঝুঁকির মুখোমুখি হবে। তাই আমি মনে করি কার্লো আনচেলত্তি শুধুমাত্র নামের জন্য নেইমারকে দলে রাখবেন। তিনি হয়তো তাকে প্রথমে সাব হিসাবে 20 থেকে 25 মিনিট ব্যবহার করবেন। তবে মন থেকে চাই নেইমার পুরোপুরি ফিট হয়ে পুরো বিশ্বকাপে খেলুক, কারণ আমরা সবাই নেইমারের জাদুকর খেলা দেখতে চাই। আমরা মোটেই চাই না সে শুধু সাব হয়ে এই টুর্নামেন্টটা শেষ করুক। সে তার শেষ টুর্নামেন্টটা রাঙিয়ে বিশ্বকাপ জয় নিয়ে ফিরুক, এটাই আমাদের চাওয়া। ব্রাজিলের স্কোয়াডে যে প্লেয়ারটিকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড সে হচ্ছে রায়ান। যারা বোর্নমাউথের খেলা দেখেননি তাদেরকে বোঝানো একটু কষ্ট। তার গতি, স্কিল এবং গোল করার ক্ষুধা অনন্য। আর সব থেকে ভালো লাগার দিক হচ্ছে তিনি যে গতিতে অ্যাটাকিং এ যায়, ঠিক সেই গতিতে আবার ডিফেন্সে ফিরে এসে ডিফেন্সকে সহযোগিতা করে। ম্যাচের শেষ দিকে ব্রাজিলকে অনেক সময় গোল খেতে দেখা যায়। এই সময় যদি অ্যাটাকিং এর প্লেয়াররা এসে ডিফেন্সে হেল্প করে, সেটা দলের জন্য অনেক বেশি উপকার হবে। তাই রায়ান দলে থাকলে এটা দলের জন্য অনেক বেশি শক্তির জায়গা হবে। এবার যদি কার্লো আনচেলত্তির বিষয়ে বলি, যারা ক্লাব ফুটবল ফলো করেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, কার্লো আনচেলত্তির দল কিন্তু খুব সুন্দর ফুটবল খেলে না, তিনি খেলেন রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল। তাই যারা ব্রাজিলের সিরোসিনা, সাম্বা এবং নান্দনিক ফুটবল দেখে অভ্যস্ত, তারা হয়তো এই বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখে কিছুটা হতাশ হতে পারে। কিন্তু বিশ্বাস রাখুন, কার্লো আনচেলত্তির হাতে যদি ব্রাজিল দীর্ঘদিন থাকে তাহলে এই টুর্নামেন্টে ব্রাজিল কেমন করবে জানি না, কিন্তু এই পরবর্তী সময়ে কোপা আমেরিকা থেকে শুরু করেই তার ফলাফল আমরা দেখতে পাবো। ব্রাজিলের যে দীর্ঘদিনের শিরোপা খরা আছে সেটাই কার্লো আনচেলত্তির মাধ্যমেই কাটবে বলে আমার বিশ্বাস। বিশ্বকাপের প্রেডিকশন করতে গেলে আসলে অনেকটা আবেগের জায়গা থেকে করা হবে। গ্রুপ পর্বে খেলা যদি না হয়, তার দলগুলোর অবস্থান সম্পর্কে এতটা বেশি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ব্রাজিলের কঠিন পরীক্ষা হচ্ছে মরক্কোর সাথে। মরক্কোর সাথে এই ম্যাচটা যদি ব্রাজিল উঠতে যেতে পারে তাহলে আমি ব্রাজিলকে অন্তত সেমিফাইনাল পর্যন্ত দেখছি। তারপরে কি হবে সেটা সময় বলে দেবে। আপনাদের কি মনে হয় ব্রাজিল কতদূর যাইতে পারে সেটা আমাদের কমেন্টে জানাতে পারে।